Hello, my dear students. Welcome to another new chemistry class for class 9 and 10. So, students, আমরা দ্বিতীয় অধ্যায় পড়তেছি পদার্থের অবস্থা। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। পরীক্ষা নং 4। কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি। ধরা যাক আমরা একটি বিশুদ্ধ কঠিন পদার্থ ইউরিয়া সারের গলনাঙ্ক নির্ণয় করতে চাই। তো এখন যেহেতু আমরা পদার্থের গলনাঙ্ক নির্ণয় করবো, সো আমাদেরকে যে কোনো একটা কঠিন পদার্থ নিতে হবে। তার মধ্যে আমরা কোনটাকে সিলেক্ট করেছি? আমরা ইউরিয়াকে সিলেক্ট করেছি। ওকে, তারপর দেখো এক্ষেত্রে প্রথমে একটি ত্রিপদী স্ট্যান্ডের উপর তারজালি রেখে তার উপর একটি ওয়াচ গ্লাস রাখতে হবে। তো এখানে দেখো ত্রিপদী স্ট্যান্ড কোনটা? যে এটা হচ্ছে ত্রিপদী স্ট্যান্ড। ওকে, মানে তিনটা পা থাকবে। এর উপর আমরা দেখো এখানে একটা তারজালি রেখেছি। ওকে, তারপর এখানে ওয়াচ গ্লাস, আর এর উপর আমরা ইউরিয়া দিয়েছি। ওকে, এবার ওই ওয়াচ গ্লাসের উপর কিছু পরিমাণ ইউরিয়া সার রাখতে হবে। আমরা ইউরিয়া সার রাখলাম। এবার একটি স্ট্যান্ডের সাথে সুতা দিয়ে থার্মোমিটারকে বেঁধে থার্মোমিটারের বাল্বকে ইউরিয়ার মধ্যে প্রবেশ করাতে হবে। তো দেখো এখানে আমরা কি যে এই থার্মোমিটারটাকে আমরা রশি দিয়ে এখানে বেঁধে দিচ্ছি। ওকে, যে সুতা, দেখো সুতা দিয়ে আমরা থার্মোমিটারটাকে বেঁধেছি। আর এখানে লক্ষ্য রাখতে হবে কি যেন থার্মোমিটারটা যেন অবশ্যই ইউরিয়া সারকে স্পর্শ করে। ওকে, ইউরিয়া সারের মধ্যে যেন এটার বাল্বটা স্পর্শ করে। ওকে, আর যেটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ড। এবার একটি বার্নার দিয়ে ইউরিয়াকে তাপ দিতে হবে। তো দেখো আমরা নিচে একটা বার্নার দিয়ে এখানে তাপ দিতেছি। তাপ দেওয়ার এক পর্যায়ে দেখা যাবে 133°C তাপমাত্রায় ইউরিয়া সার গলতে শুরু করেছে এবং ওই তাপমাত্রায় সকল ইউরিয়া সার গলে যাবে। এই 133°C তাপমাত্রায় ইউরিয়ার গলনাঙ্ক। সো আমরা যখন বার্নার দিয়ে তাপ দিতে থাকবো তখন কিন্তু ইউরিয়া সার ইউরিয়া সারের টেম্পারেচার বাড়তে থাকবে, তাই না? সেটা কিন্তু চাইলে আমরা কোথায় থার্মোমিটারে দেখতে পাবো। থার্মোমিটারে কিন্তু আমাদেরকে দেখাবে। তো এক সময় যখন 133°C তাপমাত্রায় ইউরিয়া সারটা পৌঁছাবে এবং থার্মোমিটারে যখন আমরা রিডিং দেখবো 133, তখন কি ইউরিয়া সার গলতে শুরু করবে। তো গলতে শুরু করার হলে এই 133° তাপমাত্রাতেই সম্পূর্ণ ইউরিয়া সার গলে যাবে। তারপর দেখো আবার ধরা যাক আমরা একটি অবিশুদ্ধ পদার্থ মোমের গলনাঙ্ক বের করতে চাই। মোম কিন্তু অবিশুদ্ধ পদার্থ। ওকে, মোম কিছু পদার্থের মিশ্রণ, মানে মোম কয়েকটা পদার্থ মিক্স করে তৈরি করা হয়। মোমের গলনাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে মোমকে চূর্ণ করে পাউডার বা গুঁড়ায় পরিণত করতে হবে। ওকে, মোমকে এমনিতেই পাউডার না করলেও যদিও হয়, বাট পাউডার করে নিলে এটা আমরা এক্সপেরিমেন্টটা করতে আমাদের জন্য ইজি হবে। এই জন্য এটাকে আমরা পাউডার বা গুঁড়া করে নিব। এরপর মোমের গুঁড়াকে একটি একমুখ বন্ধ কাঁচনলি নিয়ে এই চিত্রের মতো করে সেখানে একটি থার্মোমিটার রাখতে হবে। ওকে, চিত্রটা দেখো নেক্সট পেজে। এটা হচ্ছে চিত্রটা। ওকে, এখানে আমরা এই টেস্ট টিউবের মধ্যে কি এটা একমুখ বন্ধ একটা টেস্ট টিউবের মধ্যে নিয়েছি, নিয়ে আমরা এখানে একটা বিকারের মধ্যে পানি দিয়েছি। ওকে, তো এটা আমরা যখন বার্নার দিয়ে, এটা কিন্তু বুনসেন বার্নার, এটাতে যখন তাপ দিব তখন এখানে পানির তাপমাত্রা বাড়বে। সো এই তাপটাকে এই টিউবের মধ্যে আবার মোমটা গ্রহণ করবে। সো এমন করে এটার মোমের তাপমাত্রা বাড়তে থাকবে। এটা আমরা চাইলে এখানে যেহেতু থার্মোমিটার দিয়ে রেখেছি, থার্মোমিটার আমরা নিয়মিত আপডেট পাবো, আমরা দেখতে পাবো। তারপর দেখো এবারে কাঁচনলটি বিকারের পানিতে এমন ভাবে ডুবাতে হবে যেন কাঁচনলের খোলা মুখে পানি প্রবেশ না করে। দেখো এখানে আমরা এই যে বিকার কিন্তু এতটুকু, তাই না? সো কাঁচনলের মুখটা কিন্তু আমরা অনেক অনেক উপরে রেখেছি। এর কারণ কি? কারণ হচ্ছে নয়তো যদি পানি প্রবেশ করে তাহলে কিন্তু হবে না, তাই না? এখান থেকে যদি পানি প্রবেশ করে ফেলি তাহলে হবে না, তাই এটাকে উপরে সেট করতে হবে। এই পানির দেখো ওয়াটার লেভেল থেকে আমরা অনেক উপরে রেখেছি। এখন বিকারটিকে ধীরে ধীরে তাপ প্রয়োগ করতে হবে। এক পর্যায়ে দেখা যাবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় মোম না গলে তাপমাত্রার একটি পরিসরে মোম গলতে থাকে এবং তাপমাত্রার এই পরিসরে হলো মোমের গলনাঙ্ক। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, যখন আমরা ইউরিয়াকে তাপ দিয়েছিলাম তখন কিন্তু 133° তাপমাত্রা, এটা কিন্তু একটা ফিক্সড তাপমাত্রা। 133° তাপমাত্রায় সম্পূর্ণ ইউরিয়াটা গলেছে। বাট মোমের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না যে সাপোজ মোম 50° তাপমাত্রা ওটার মধ্যেই গলেছে, এমনটা না। সাপোজ ধরে নাও মোম 40°C থেকে 45°C এরকম একটা টেম্পারেচারের মধ্যে মুখটা গলেছে। তো এটা কি একটা তাপমাত্রার পরিসর। তো এমন এমন হয় মোমের ক্ষেত্রে। ওকে, তো আর এইরকম যেগুলো ফিক্সড টেম্পারেচারে
না মানে গলনাঙ্ক যেটা পাবো না, মানে এরকম একটা তাপমাত্রার পরিসরে গলবে, এগুলো কিন্তু অবিশুদ্ধ পদার্থ। তাছাড়া মোম যে অবিশুদ্ধ পদার্থ এটা আমরা শুরুতেই জানি, তাই না? দেখো যেখানে দেয়া আছে মোম কি একটা অবিশুদ্ধ পদার্থ। ওকে, সো অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। সেলেন্ডার পরে তোমরা কি বুঝতে পারলে? দেখো, অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম, দ্যাট মিনস এখানে যে আমরা ইউরিয়া সারটা দেখতে পেলাম, এখানে ইউরিয়া সারের ক্ষেত্রে কি হয়েছে, 133°C তাপমাত্রা ইউরিয়া সার গলতেছিল, তাই না? মানে গলনাঙ্ক। তো যদি এটা অবিশুদ্ধ হয় তাহলে এটা 100, এটার আগে গলা শুরু করবে, 130°তে আসলেই গলতে শুরু করবে, অথবা 125° অথবা 120°তে ইউরিয়া সার গলতে শুরু করবে যদি এটা অবিশুদ্ধ হয়। আর সাপোজ ধরে নাও যে, মানে সাপোজ ইউরিয়া সারের গলনাঙ্ক 250°C, ওকে, সেক্ষেত্রে যদি এটা অবিশুদ্ধ হয় তাহলে এটা 250° না হয়ে এটা স্ফুটনাঙ্ক আরো বেড়ে যাবে, কারণ বেশি তাপ দিতে হবে। তখন দেখবে কি এটা 260°C এটা ফুটতে শুরু করেছে। তো এই লাইনটা দিয়ে এটাই বোঝানো হয়েছে। ওকে, মানে গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের থেকে কম এবং স্ফুটনাঙ্ক বেশি হয়, মানে ফুটাতে হলে বেশি তাপ দিতে হয়। তারপর দেখো, মিশ্র পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে না। তো যেগুলো মিক্স মানে অবিশুদ্ধ পদার্থ বা মিশ্রিত পদার্থ, এগুলো নির্দিষ্ট না থাকার কারণ হচ্ছে আমরা যখন একটা মিশ্র পদার্থ নেই, এটার মধ্যে কোন অনুপাতে থাকে এটার উপর কিন্তু ডিপেন্ড করে। ওকে, সাপোজ মোম যদি আমরা নিই, মোমের মধ্যে বিভিন্ন টাইপের উপাদান রয়েছে, তো কোন উপাদান আমরা কয় পার্সেন্ট নিয়েছি এটার উপর ডিপেন্ড করে কিন্তু এটার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, ওকে, এটা এটা আরেকটু বোঝাই। দেখো, সাপোজ এক এক আমার কাছে 100 মিলি পানি রয়েছে, পানির মধ্যে এই 100 মিলির মধ্যে আমি পানি ও অ্যালকোহল মিশ্রিত করে রেখেছি। ওকে, 100 মিলি এই মিক্সচারটার মধ্যে, দ্রবণটার মধ্যে। তো এখানে অ্যালকোহল কত পার্সেন্ট নিচ্ছে, যদি আমি অ্যালকোহল এখানে 10% থাকে, তাহলে এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যা হবে, যদি অ্যালকোহলের পরিমাণ 20% হয় তখন কি চেঞ্জ হয়ে যাবে, তাই না? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। সেজন্য মিশ্র পদার্থের যেহেতু এটা চেঞ্জ পরিবর্তন হচ্ছে বারবার, সো আমরা কি বলতে পারি, মিশ্রিত পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে না। ওকে, তাহলে চলো এবার নেক্সট পেজ দেখি। যেহেতু প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, সেহেতু কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে থাকে। যদি দেখা যায় কোনো কঠিন পদার্থ তার নির্দিষ্ট গলনাঙ্ক ছাড়া অন্য কোনো তাপমাত্রায় গলছে, সেক্ষেত্রে ধরে নিতে হবে কঠিন পদার্থটি বিশুদ্ধ নয়। আবার যদি দেখা যায় কঠিন পদার্থটি একটি নির্দিষ্ট তাপমাত্রার পরিসরে গলতে থাকে, তাহলেও ধরে নিতে হবে কঠিন পদার্থটি বিশুদ্ধ নয়। সেটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে আমরা তো জানি যেমন ইউরিয়ার ক্ষেত্রে তো আমরা দেখেছি কত 133°C তাপমাত্রা, তাই না? তো এখন যদি এটা এর কম তাপমাত্রায় গলা শুরু আরম্ভ করে, মানে 30°, 25°, তাহলে আমরা কি ধরে নিব, এই ইউরিয়া সারটা অবিশুদ্ধ। পাশাপাশি যদি একটা পরিসরে গলে, সাপোজ 20° থেকে শুরু করে 30° পর্যন্ত এরকম তাপমাত্রার পরিসর বা রেঞ্জের মধ্যে ইউরিয়া সারটা গলে, তখন ধরে নিতে হবে এটা অবিশুদ্ধ। ওকে, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। দেখো, যেমন 1 atm বায়ুমণ্ডলে চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 115°C, কিন্তু কোনো একটি সালফার নমুনার গলনাঙ্ক নির্ণয় করার সময় যদি দেখা যায় ওই সালফার নমুনা 115°C অপেক্ষা কম তাপমাত্রায় গলছে, তবে বুঝতে হবে ওই সালফার বিশুদ্ধ নয়, এটি ভেজালযুক্ত সালফার। সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। গলনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কোনো কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। তো আমরা যদি কোনো পদার্থের গলনাঙ্ক জানি এবং এটা এক্সপেরিমেন্ট করি, তাহলে যদি আমরা টেম্পারেচারের মানে উলটপালট পাই, মানে এর সাপোজ এটা তো 115°, তাই না? এর আগে যদি গলতে শুরু করে, তখন আমরা বুঝতে পারবো এই পদার্থটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ। এভাবে আমরা কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। ওকে, এবার পরীক্ষা নং 5 দেখো, তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। এতক্ষণ আমরা দেখলাম গলনাঙ্ক। ওকে, এখন আমরা দেখবো স্ফুটনাঙ্ক নির্ণয় পদ্ধতি। যে তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হবে, ওই তরল পদার্থের কিছু পরিমাণ একটি বিকারে নেওয়া হয়। সাপোজ আমরা পানির স্ফুটনাঙ্ক নির্ণয় করব। ওকে, দেখো এক্সপেরিমেন্টের চিত্রটা দেখো, এই যে এই চিত্রটা আমরা, ওকে, মানে নেক্সট পেজে রয়েছে এটা। দেখো, এখানে একটা বিকারের মধ্যে আমরা কি পানি নিয়েছি, এখানে থার্মোমিটার একটা ক্লাম্পের সাহায্যে এখানে আমরা স্ট্যান্ড করে রেখেছি। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ড। তো এখানে কি বুনসেন বার্নার, এটা ত্রিপদী স্ট্যান্ড, এটা হচ্ছে তারজালি, আর কি এই তো এটা তো থার্মোমিটার, যদি আছে সবগুলো এখানে পাশে লেখা আছে। ওকে, এই বিকারের মধ্যে একটি থার্মোমিটার রাখা হয়। এখন সতর্কতার সাথে বুনসেন বার্নার দিয়ে বিকারটিকে উত্তপ্ত করা হয়। এক পর্যায়ে সমস্ত পানি একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে। এই তাপমাত্রায় পানির স্ফুটনাঙ্ক। তো নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু পানি ফুটে, আমরা জানি। যেমন পানিকে বিকারে নিয়ে উত্তপ্ত করলে 100°C তাপমাত্রায় সমস্ত পানি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক 100°C 1 atm চাপে। ওকে, দেখো এখানে যে বারবার যে
চাপের কথা আসতেছে, তাই না? 1 atm চাপ, 1 atm চাপ, এই চাপটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তো যদি এখানে সাপোজ 1 atm এর পরিবর্তে আমরা 2 atm চাপ ইউজ করি, ল্যাবরেটরিতে বা রাসায়নিক পরীক্ষাগারে বিভিন্ন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কিন্তু চাপের পরিমাণ বাড়ানো কমানো হয়। তো যদি আমরা 1 atm এর পরিবর্তে 2 atm চাপে পানিকে ফুটাই, মানে স্ফুটনাঙ্ক নির্ণয় করি, তখন কিন্তু সেটা 100 ডিগ্রি থাকবে না, তখন স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। ওকে, সো এটা 100 থেকে অলমোস্ট 120 ডিগ্রি হয়ে যায়। ওকে, 120 ডিগ্রি বা 121 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তাহলে কি দেখতে পেলি, চাপ বাড়ালে মানে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, মানে বেশি তাপ প্রয়োগ করতে হয় এটাকে ফুটাতে হলে। ওকে, যেহেতু প্রত্যেক বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, সেহেতু একাধিক তরলের একই স্ফুটনাঙ্ক হতে পারে না। সো আমরা এই লাইনটা দ্বারা কি বুঝতে পারলাম, প্রত্যেক পদার্থের কি স্ফুটনাঙ্ক নির্দিষ্ট। তো যেহেতু প্রত্যেকটার জন্য নির্দিষ্ট রয়েছে, সো প্রত্যেকটা পদার্থে আলাদা আলাদা স্ফুটনাঙ্ক থাকবে। ওকে, আবার কোনো তরলে ভেজাল মিশ্রিত থাকলে সেটি তার নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ব্যতীত ভিন্ন তাপমাত্রায় ফুটতে থাকে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম, কঠিন থেকে তরল করা মানে গলনাঙ্ক বের করার সময় ভেজাল মিশ্রিত থাকলে এটা মানে চেঞ্জ হয়ে যায়, গলনাঙ্ক চেঞ্জ হয়ে যায়। তো স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম, যদি ভেজাল মিশ্রিত থাকে তাহলে এটা ভিন্ন তাপমাত্রায় ফুটে, মানে স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যায়। দেখো, যেমন পানিতে সামান্য পরিমাণ অ্যালকোহল যোগ করলে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হয়ে অন্য কোনো তাপমাত্রায় হবে। স্ফুটনাঙ্কের মাধ্যমে কোনো তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। তো বুঝতে পারলে এখানে অ্যালকোহল, তো এটা ধর যদি অ্যালকোহল মিক্স করে পানির মধ্যে, তখন ধর পানিটা বিশুদ্ধ থাকবে না, অবিশুদ্ধ হয়ে যাবে। তো তখন এটার স্ফুটনাঙ্ক আর 100 ডিগ্রি থাকবে না, 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো একটি বিশুদ্ধ পদার্থের গলন স্ফুটনের সময় তাপ দেয়া হলেও তাপমাত্রার পরিবর্তন হয় না। এটা কিন্তু এই ক্লাস এবং প্রিভিয়াস ক্লাস আমরা জেনেছি, তাই না? যে সাপোজ পানি যখন ফুটে স্ফুটনাঙ্কে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে এটা কিন্তু টেম্পারেচার বাড়ে না, এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থেকেই সমস্ত পানিটা বাষ্পে পরিণত হয়ে যায়। তো এই সময় যে তাপ দেয়া হয় সেই তাপটুকু অবশিষ্ট পদার্থ শোষণ করে কঠিন থেকে তরল কিংবা তরল থেকে গ্যাসে পরিণত হয়। সেই বিষয়টা কি বুঝতে পারলে, মানে এমনিতে তো প্রত্যেকটা কণার মধ্যে ইয়ে রয়েছে, তাই না? মানে আকর্ষণ শক্তি রয়েছে, তো এই তাপটা নিয়ে মূলত তাদের আকর্ষণ শক্তি থেকে তারা কি হ্রাস পায়। মানে একটা আমি যখন তোমাদেরকে পড়ালাম যে প্রত্যেকটা কণার কি একটা একটাকে আকর্ষণ করে, কঠিন পদার্থের ক্ষেত্রে আকর্ষণ অনেক বেশি, তরলের ক্ষেত্রে আরেকটু কম, গ্যাসের ক্ষেত্রে আরো কম। তো এই যে আকর্ষণ শক্তিটা থেকে তারা মুক্ত পায়। ওকে, মানে তরল পদার্থ যখন বাষ্প হয় তখন যে পরিমাণ আকর্ষণ থাকে, এই তাপ প্রয়োগ করলে বা তাপ শোষণ করে গতি শক্তি বৃদ্ধি করে ওই আকর্ষণ শক্তি থেকে একদম মুক্তি পায়। তো এই জন্য তারা তাপ শোষণ করে নেয়, সেই দিকটা এখানে বোঝানো হয়েছে। ওকে, আমরা যদি তাপ প্রয়োগ করে একটি কঠিন পদার্থকে প্রথমে তরলে, পরে তরলকে বাষ্পে পরিণত করি, তাহলে তাপমাত্রার কি ঘটবে নিচের পরীক্ষাটি দেখে আমরা সেটি বুঝতে পারি। ওকে, তাহলে পরীক্ষা নং 6 এটা দেখে আমরা কি এই বিষয়টা বুঝতে পারবো। মানে যখন আমরা সাপোজ বরফকে তাপ দেই, তাপ দেওয়ার পরে পানি হয়, পানিকে তাপ দিয়ে যখন বাষ্প হয়, সেটা কিভাবে হয়, মানে যে যখন টেম্পারেচার স্থির থাকে, যখন বরফ থেকে পানিতে কনভার্ট হয়, এই সময় যে তাপ দেই কিন্তু তাপমাত্রার পরিমাণ বাড়ে না, এবং পানিকে ফুটানোর সময় আমরা তাপ দেই বাট পানির তাপমাত্রা যে বাড়ে না, এটা আমরা পরীক্ষা নং 6 আমরা দেখবো। তো আজকে আর এটা আমি কমপ্লিট করাবো না, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা পরীক্ষা নং 6 স্টার্ট করব। ওকে স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি, ফেসবুক পেজে ফলো দিয়ে ফেলো। যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই করে ফেলো। এবং তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। আর এপাশে আমাদের পেড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলা দেখে নাও। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।